শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, জাদুর কথা যদি আমরা চিন্তা করি, আমাদের আশেপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জাদু। কেউ কথার জাদুতে মানুষের মন জয় করছে, আবার কেউ সুরের জাদুতে মানুষের মনকে প্রশান্ত করছে। আজকেও আমরা এমন একজনের সাথে কথা বলবো পুরো আয়োজন জুড়ে, কিন্তু তার আগে চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রাঙা সকালে একটু বেশি ভালো থাকি আমরা সবাই, তুমি জানো। একদম। এবং প্রিয় মানুষ থাকে আমাদের সঙ্গে, যাকে নিয়ে কথা বলি। চলো জানাই কে আছে। একদম। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি ভেন্ট্রিলোকুইস্ট এবং জাদু শিল্পী আরিফ আসগার। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি ভালো। একদমই আপনার নাম যখন পড়ছিলাম, ভেন্ট্রিলোকুইস্ট বিষয়টা আমাদের কাছে একদমই অনেক কম শোনা। একটু দর্শকের জন্য যদি আসলে শব্দটি একটু কঠিন। জি জি। এটার বাংলা প্রতিশব্দ আরো কঠিন আসলে। মনে হয় যে স্বরক্ষেপক। আচ্ছা। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের লোকজন যে চিনে না জিনিসটা তা না। এখন তো অনলাইনে অনেক দেখা যায়। জি জি। প্লাস অনেক ট্যালেন্ট শোতে আসে। আর আমি বলবো যে প্রথমে যেটা আমি যেভাবে পরিচিত হয়েছে জিনিসটার সাথে, হচ্ছে ছোটবেলায় সত্যজিতের একটা গল্প আছে ভূত, এবং ভূতর ক্যারেক্টারটা হচ্ছে একটা ভেন্ট্রিলোকুইস্ট পুতুল, মানে ভেন্ট্রিলোকুইজমের পুতুল। তো আমার মনে হয় অ্যাকচুয়ালি আমার বয়সী সবাই সত্যজিতের বই পড়তে এবং এই গল্পটা অনেক বিখ্যাত। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একটু জানতে চাই জাদু শিল্পীদের সকাল কিভাবে শুরু হয়। সকাল আসলে যেহেতু আমি চাকরি করি, সকাল আসলে দড়ির উপর শুরু হয়। আচ্ছা। আমি সকালে উঠেই জাস্ট সাইকেলে করে কাজের জায়গায় যাই। মানে 8-10টা মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন। আচ্ছা। আমরা যদি জীবনের সকাল মানে একদম শৈশবে চলে যাই, আপনার জন্ম হয়েছিল বুয়েট ক্যাম্পাসে। বুয়েট ক্যাম্পাসে, হাসপাতালে প্রবলি, হ্যাঁ, বাট বড় হয়েছি বুয়েট ক্যাম্পাসে। আচ্ছা, কেমন ছিল শৈশব? আমার মনে হয় বুয়েট ক্যাম্পাসটা খুবই সুন্দর, অনেক নিরিবিলি, এবং যেটা ঢাকা অনেক সময় আমার নিরাপত্তা পায় না, এটা একটা সমস্যা হয় যে অনেকের। আরেকটা হচ্ছে যে লোকজন খেলার জায়গা পায় না, এবং খেলার বন্ধু পায় না। তো যে কোনো একটা, শুধু বুয়েট ক্যাম্পাসে যে কোনো একটা সরকারি বাধা সরকারি মহল্লায় বড় হলে এই অভাবটা থাকে না। মানুষ তখন ওই যে গাছে উঠে ঈদ দিয়ে আম পাড়ে, বন্ধুদের সাথে বিকালে খেলে, সন্ধ্যায় বার হয়, লোডশেডিং হলে সব একসাথে বার হয়। তো এটা আসলে আমার খুবই সৌভাগ্য। আমার মধ্যে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার এটা প্রবলি, যে আমি ছোটবেলা একটা বড় সময় ওইখানে বড় হয়েছে। নিশ্চয়ই, এবং বিশেষ একটা কি বলে পরিবেশে বড় হওয়া, নিশ্চয়ই সেটাও অনুভব করেছেন। একটু বাবা মা সম্পর্কে শুনি। দুজনই শিক্ষাবিদ ছিলেন। আমার আব্বার নাম ডক্টর আলী আসগার। উনি ওই অনুষ্ঠানে এসেছিলেন আগে। উনি 5 বছর আগে মারা গেছেন। তো আমার আব্বা পদার্থবিজ্ঞানের একজন পথিকৃৎ ছিলেন। তো আমার একটা যে স্টোরি বলতে চাই, যে আমার মনে আছে আমি নিজেও যেহেতু পদার্থবিজ্ঞান পড়াই, তো আমার একজন সহকর্মীকে নিয়ে গিয়েছিলাম। আব্বা বলেছিল যে আব্বা যদি 10 বার জন্ম নিত তাহলে আব্বা এই ফিজিক্সে পড়তো। আচ্ছা। তো আর মানে বাংলাদেশে বেশ কিছু কাজে আব্বা ছিল, খেলাঘরে প্রবলি 40 বছর এরকম চেয়ারম্যান ছিলেন। তো শিশুদের নিয়ে কাজ করতেন। ইভেন বাংলাদেশে যে বিজ্ঞান মেলা হয়, এটা আব্বার একটা মানে আব্বার প্ল্যানে শুরু হয়েছিল। তার কর্মজীবন সম্পর্কে আসলে আমরা আগেও জেনেছি এবং বিভিন্নভাবেই আসলে বাংলাদেশের মানুষ তাকে জানেন, কিন্তু একদমই বাবা হিসেবে ঘরে উনি কেমন ছিল সেটা আপনার কাছ থেকে জানতে চাই। আমার আব্বা আসলে বাইরে এবং ভিতর একই রকম। যেমন আমার আব্বা অনেক, যেটাকে আমরা কিভাবে বলি, অনেক সুশীল বাংলায় কথা বলতো, এবং সেটা আব্বা মঞ্চে যেভাবে কথা বলতো, আব্বা বাসার মধ্যে একইভাবে কথা বলতো। আমি আব্বাকে কখনো মানে অন্য কোনো সুরে কথা বলতে দেখি নাই। আর যেরকম হয় যে আবার একটা দুঃখ ছিল যে ডেফিনেটলি যে আমি বা ভাই অতটা বিজ্ঞান মনোযোগী অতটা ছিলাম না, কারণ আব্বার লাইফে পুরোটাই বিজ্ঞান নিয়ে ছিল অনেকটা। তো এইখানে এটা আমার মনে হয় আব্বা মারা যাবার পরে আমি বিজ্ঞানটাকে, যদি আমি তার আগে থেকে পদার্থবিজ্ঞান পড়াই, আমি ইউনিভার্সিটিতেও ফিজিক্সই পড়েছি, কিন্তু আমার আব্বা মারা যাবার পরে আমি এই ব্যাপারটা আরো সিরিয়াসলি নেই। আমি জাস্ট আরেকটা জিনিস, তাহলে কি আমরা বলতে পারি যে বাবা বেঁচে থাকা অবস্থায় পদার্থবিজ্ঞানকে ভালোবাসার যে বীজটা সেটা বপন করে দিয়ে গেছে, সেটা পরে বিকশিত হয়েছে। আর আবার মা, আসলে আমার আম্মা একজন ডক্টরেট, উনি একজন সায়েন্টিস্ট, বোটানিস্ট। তো আমার আম্মা সবসময় বাবার যেহেতু
অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতো, সবসময় সাপোর্ট দিত। তো আমি খুবই লাকি যে খুবই এত ভালো বাবা মা পেয়েছি। নিশ্চয়ই নিশ্চয়ই, প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রেই তাই। এবং আপনি বলছিলেন যে বাবা বেঁচে থাকা অবস্থায় যদি বিজ্ঞান মনস্কতা আরো বেশি হতেন তখন হয়তো মানে ভালো লাগাটা আরো অনেক দূর থাকতো, কিন্তু তারপরে আসলে করেছেন। আর সন্তান হিসেবে আমার মনে হয় কম বেশি আমাদের সবারই ছোট ছোট ভুলগুলো হয়ে থাকে। অ্যাবসেন্টে আমরা অনেক কিছু অনুভব করতে পারি যে আরো কিছু করার দরকার ছিল। আমরা ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাবো, তারপর ফিরবো। আরো কিছু গল্প আছে আপনার সঙ্গে। দর্শক, ভেন্ট্রিলোকুইস্ট ও জাদুশিল্পী আরিফ আসগর বাংলাদেশের বিনোদন জগতের এক বহুমুখী প্রতিভা, যিনি একই সঙ্গে জাদুর শিল্পী, ভেন্ট্রিলোকুইস্ট, বেলুন টুইস্টার, জাগলার ও স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছেন। কৈশোরে প্রখ্যাত জাদুশিল্পী মইনুল খানের কাছে জাদু শেখার মাধ্যমে শুরু হয় তার ম্যাজিক জগতে পথচলা। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়েও তিনি নিয়মিত জাদু অনুশীলন চালিয়ে যান। দেশে ফিরে মায়ের আনা পাপেট দিয়ে তিনি ভেন্ট্রিলোকুইজমে হাতেখড়ি নেন এবং নিজ প্রচেষ্টায় এ শিল্প আয়ত্ত করেন। শিশু ও পথশিশুদের মাঝে তার ম্যাজিক ও পাপেট শো ব্যাপক জনপ্রিয়তা পায়। তার পরিচালিত অনুষ্ঠান দ্য আজগর শোতে প্রাণীর পাপেটের মাধ্যমে তিনি সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। করোনা প্রতিরোধে ভিডিও সিরিজ তৈরি করে তিনি শিশুদের শিক্ষামূলক বিনোদনে যুক্ত করেন। বর্তমানে তিনি একটি স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার জঙ্গলি চরিত্রটি শ্রোতাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। বর্তমানে তার পাপেট পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে জঙ্গলি, চান্দু, জোজো, রকি, সুলতান, দ্য ড্রাইনস্টাইন এবং আন্ডা। আমরা আরবারও চলে যাই তার কাছে। যেটি বলছিলাম যে বিজ্ঞান মনস্কতা না, কিন্তু আপনি পদার্থ বিজ্ঞানে আসলেন কি করে যদি বিজ্ঞানের প্রতি আপনার ভালোবাসাটা না থাকে? বিজ্ঞানের প্রতি ভালোবাসা অবশ্যই আছে, কিন্তু এটার মানে একটা লেভেল থাকে, মানে এক একজন তো এক এক লেভেলের না। তো আমার আসলে যেহেতু আমার অন্যদিকে আগ্রহ, প্লাস মানে আমার বাবার মতো আগ্রহ বেশি মানুষের থাকে না। আর তো এটা আসলে আমার মতে আমি সায়েন্সের ওয়ার্কশপ আসলে অনেক আগেই শুরু করেছিলাম, ইভেন আমার ইউনিভার্সিটির পরপরই মানে করানো। কিন্তু বিজ্ঞানের ভালোবাসায় আমার মনে হয় পড়াতে পড়াতে এটা আরো বেশি আসে, যখন মানে আপনাকে প্রতিনিয়ত এটার সাথেই থাকতে হয়। আর এটা আমি জাস্ট আরেকটা জিনিস বলি, আমি খুবই সরি, যে একটা জিনিস আছে ভ্রামক, বলের ভ্রামক। আমি জানি এটাকে ইংরেজিতে ফিজিক্সে বলে মোমেন্ট, যে আপনি যদি একটা জিনিসকে ঘোরাতে চান, রোটেট করতে চান, তাহলে দূরত্ব এবং বল, ফোর্স আর দুইটাই ইম্পর্টেন্ট। তো আমার একটা মারা যাওয়ার পরে আমি একটা লেখা পড়ি, জাস্ট ওটা ছাপানো না প্রবলি, যে মানুষ মারা গেলে দূরে যায়, এটা বলের ভ্রামকের মতো কাজ করে, যে যত দূরে যায় তত তার বেশি মানুষকে টার্ন করতে পারে আরেকজনকে। তো আমার মনে হয় ওইটা জাস্ট থাকে না, যে সন্তানদের একটা মানে কি হয় বলি, এটা কিছু করতে না বাবা মা হিসেবে সেই প্রয়োগটা হয়তো একটু বেশিই থাকে। স্যার, ছোটবেলায় কি করতে ভালো লাগতো একটু যদি জানতে চাই? মানে খুব বেশি স্পোর্টি ছিলেন তো মনে হয়, স্পোর্টস খুব পছন্দ করতেন? জাস্ট মানে নরমাল, আসলে মহল্লায় বড় হলে সবাই খেলে, এটা আলাদা করে স্পোর্টি হওয়ার কিছু না। আর ওই সময় সবাই যে ক্লাব বা আপনি আর্চারি খেলতেন খুব? আমি আর্চারি খেলতাম না, বাট আমি ন্যাশনাল লেভেলে আর্চারি করতাম। আচ্ছা, এটা কি একদম ছোটবেলা থেকেই পছন্দ ছিল? একদম ছোটবেলায় না, এটা আসলে আমার একদম ছোটবেলা আর্চারি ছিল না। আমি তখন মনে হয় আমি টিনেজার, তখন আমি একটা পেপারে দেখি যে আর্চারি, মানে আর্চারি তখন মনে হয় মাত্র 1-2 বছরে শুরু হয়েছে, যে পেপার আসে যে আর্চারির জন্য ওরা খুঁজছে। তার বাসা যেহেতু ছিল মানে কাছেই, ওটা স্টেডিয়ামে হতো, তো আমি তারপর ওখানে জাস্ট এনরোল করি। সাকি, আমাদের স্যারের ব্যাপারে খেয়াল করেছো যে স্যার বিভিন্ন ব্যতিক্রমধর্মী বিষয়গুলোর প্রতি বেশি আকৃষ্ট, তাই না? একদমই তাই, ছোটবেলা থেকেই সেটা বোঝা যাচ্ছে, মানে খেলার ভিতরে আর্চারি, সেই জন্যই নিশ্চয়ই। স্যার, আপনার অভিজ্ঞতা আমরা যেভাবে পর্যবেক্ষণ করেছি সেখানে জানতে পেরেছি যে পদাতিক নাট্যগোষ্ঠীর সাথে আপনার একটা সংযুক্ততা ছিল। আমার যখন আমি এইচএসসি পাশ করি, ঢাকা ইউনিভার্সিটি আমি ছিলাম কিছুদিন, তো ওই সময় নাট্যগোষ্ঠীতে ঢুকি। আমি আমার ম্যাজিকের গল্প তার আগে শুরু, কিন্তু ওই সময় আমার একটা মঞ্চ নাটক পছন্দ ছিল, তো ওই জন্য আমি ওই সময় যেটাকে টিএসসি পদাতিক ছিলাম। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন যে আপনার ম্যাজিকের গল্পটা আরো আগে থেকে শুরু, আমরা যেহেতু শৈশবে আছি আরো খানিকক্ষণ থাকতে চাই, আমরা শুনি ম্যাজিকের গল্পটা কিভাবে শুরু হলো? আমার এটাও একটা ভাগ্য আসলে, মানে অনেকে থাকে যে ইচ্ছা করে
এবং অনেক কষ্ট করে শিখে, যেটা আমি অন্যদের থেকে শুনি। কিন্তু আমার স্কুলের বন্ধু ফাহিম মোহাম্মদ খান, তোর আব্বার নাম মইনুল খান, উনি একজন আর্কিটেক্ট এবং উনি বাংলাদেশের ক্লোজ আপ ম্যাজিকের একজন সবচেয়ে সেরাদের একজন, যদি না তাকে সবচেয়ে সেরা, আমি তাকে সবচেয়ে সেরাই বলবো, কিন্তু বলা যায় না আসলে। তো একদিন আমি আমার বন্ধুকে বলি যে ওর বাসায় এইচএসসি পরে যেতাম, যে আমি একটু শিখতে চাই। তো তারপর ও আঙ্কেলের কাছে নিয়ে যায়, আঙ্কেল শিখায়, তারপর আঙ্কেল ওকে জিজ্ঞেস করতো যে তোর বন্ধুটা আসে না। তো এইভাবে আমার খুবই মানে সব দিক দিয়ে ভাগ্য আসলে বা অপরচুনিটি যে ওনার একবারে সান্নিধ্যে থেকে এসে শেখার সুযোগ হয়েছে। একটু ভাইয়ের গল্প শুনতে চাই, আপনারা তো দুই ভাই। ও আমরা দুই ভাই, হ্যাঁ। আমার বড় ভাই একজন মিউজিশিয়ান আর লিরিসিস্ট, ওর নাম হচ্ছে আসিফ আসগর রঞ্জন। আচ্ছা, ও অ্যাড্রোভাইরাস ব্যান্ডের। আচ্ছা, পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মা। মার আসলে প্রভাব জীবনে এমনভাবে থাকে, কোনোভাবে সেটা অস্বীকার করা বা এক মুহূর্তের জন্য ভুলে থাকা যায় না। আমরা একটু মা সম্পর্কেও জানি। ও আমার আম্মা এখন রিটায়ার্ড। আম্মা চাকরি করতেন হচ্ছে বাংলাদেশ কৃষি এটা বলে বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রে। তো উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, বোটানিতে পিএইচডি করেছেন। বাট আমার মনে হয় আমার আম্মা এইটুকু আসলে তো শুধু মানুষের একটা যে কাগজে লিখে, বাট আমাদের দুই ভাই কেউ যেহেতু একেবারে ঠিক সনাতন ধারায় যায় নাই, তো এবং পুরা এই সাপোর্টটা আমার বাবা মা দিয়েছে আসলে। এবং আমার আব্বা যেহেতু সনাতন ধারা আরো বাইরে, কারণ আব্বার যে বুয়েটে পড়াতেন ওটা জাস্ট আব্বার একটা চাকরি ছিল, আব্বার বাইরের জীবনটা ছিল হচ্ছে বিজ্ঞান প্রসারের জন্য কাজ করা। আচ্ছা, এবং এটা কিন্তু একজন মানুষের বাসার সাপোর্ট না দিলে কিন্তু আসলে এটা হয় না। তো আমার আম্মা আমাদের সবাইকে সারা জীবন ওই সহায়তাটাই দিয়ে এসেছে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এই যে পাপেটের প্রতি যে আগ্রহটা, এটাও তো আমি বলবো অনেক বড় একটা সাপোর্ট। স্বাভাবিকভাবে সব বাবা মাদের এটা না দেয়ারই কথা। আমি আপনার শুরুর কথাটাই বলছি। স্যার, বিরতি বলো। কি নাম তোমার? তোমার নাম কি? তুমি টেস্ট করে দেখো। জঙ্গলি। জঙ্গলি? আচ্ছা, জঙ্গলি, তোমার বয়স কত? জানি না তো। কই থাকো? থাকি তো অনেক জায়গায়। কোথায় কোথায়? এখন ঢাকায় থাকি, ঢাকায়। এবং আজকে তুমি আমাদের প্রোগ্রামে এসেছো, আমাদের ভীষণ ভালো লাগছে। তোমার একটা পারফরম্যান্স দেখো। 10-এ কত? 10-এ কত দিবে মাসুক তুমি? অবশ্যই 9+। বাহ, 10 10ই লাগবে কেন? 10 লাগবে কেন? 10 আমি সেরা। তুমি সেরা? আচ্ছা, আমরা দেখতে চাই তুমি কতটা সেরা। আকাশেতে লক্ষ তারা, জঙ্গলি শুধু একটা রে। বাহ, তুমি তো গানও পারো। গান গাও? আমরাও গান গাই। গান গাও দেখি। কি গান শুনবে তুমি? আজকে আমরা তোমাকে গান শোনাবো না, আজকে তোমার পারফরম্যান্স দেখবো আমরা। তুমি যা যা জানো, নাচ গান, তুমি যা যা করে দেখাতে চাও আমাদেরকে। কলা খেতে চাও? আমাদের এই কিন্তু তুমি তো আগে খেয়ে ফেলেছো জঙ্গলি, তুমি তো পাতা খাচ্ছিলে দেখলাম। তা তো খাওয়া যায় না, শক্ত। শক্ত? কি গাছ এটা? নরম পাতা দেওয়া যাবে। এটা নকল, এই জন্য। চা খেতে চাও জঙ্গলি? না। কফি? না। সেটাও চাও না? তুমি শুধু কলাটাই কি বেশি পছন্দ করো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করে তোমাকে অনেকগুলো কলা দিব। ঠিক আছে? গান শুনতে চাও? কি গান শুনতে চাও বলো তো? দিনে নদিন সহা একটা কলা দিয়া যা, একটা দন্দ দুইশা ছিল গাছের তলা হয় আল্লাহ। সাকি, তুমি কিন্তু সবসময় আমার আবদার ডিনাই করতে পারো, কিন্তু আজকে জঙ্গলির আবদার কিন্তু তোমার 2 লাইন গান শুনে পূরণ করতেই হবে। আচ্ছা, কি গান শোনাবো বলো তো জঙ্গলি? তুমিই বলো। রবীন্দ্রসঙ্গীত শুনবে? ঠিক আছে, রবীন্দ্রনাথের একটা দেশের গান শোনাই। শোনাও। 2 লাইন, কিন্তু বেশি শোনাতে পারবো না। ঠিক আছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়, তোমাতে বিশ্বময় আচল পাতা। ও
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এটা শুধু তোমার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুশি অনেক হয়েছো সুন্দর তুমি? হয়েছো। তোমার জন্য 2টা কলা। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা জঙ্গলির সাথে গল্প করব, কিন্তু পাশাপাশি আসলে স্যার আপনাকেও আমরা জানতে চাই আরো বেশি। স্যার, কলকাতাতে পড়াশোনা করার জন্য গেলেন কি চিন্তা থেকে? আসলে আমি পদার্থবিজ্ঞান পড়তেই গেছি, মানে পদার্থবিজ্ঞান? শুধুমাত্র ওই কারণে পদার্থবিজ্ঞান পড়া। আচ্ছা, কিন্তু আপনার জাদুর যে চর্চাটা সেটা তো কলকাতাতেও আপনি অব্যাহত রেখেছেন। কলকাতাতে আসলে জাদুর চর্চা মানে এখানে জাদুর জন্য অনেক সময় অনেক ইনস্ট্রুমেন্ট লাগে, তো আর আমরা নর্মালি শুধু ম্যাজিক করি, বাট অনেক, তো ওইখানে যেটা হয় যে হোস্টেলে থাকলে যেটা হয় যে তখন অনেকটা খালি সময় পাওয়া যায়, তো ওই সময় আমি ওই হোস্টেলের বাকিদের দেখাতাম, প্র্যাকটিস করতাম। আচ্ছা। আর আমি তখন একটা দোকানের সাথেও পরিচিত হই, বাট আমার জাদু মেইনলি ওই দোকান থেকে কেনা জিনিসপত্র দিয়ে ছিল না, একটা সাধারণ যে কয়েন কার্ড এগুলো দিয়েছিল। আচ্ছা, আচ্ছা, কিন্তু এই ভেন্ট্রিলোকুইস্ট, আপনি একজন ভেন্ট্রিলোকুইজম যেটা, মানে সেটার প্রতি আগ্রহটা কি কলকাতায় গিয়েই তৈরি হলো নাকি সেটা? এটা আসলে আমার মনে হয় এটা হয়েছে পরে, আমার কলকাতা থেকে আমার আসার পরে আমার আম্মা যখন যায় আমেরিকা ঘুরতে তার বোনের কাছে, তো আমি তখন আম্মাকে বলি যে আমাকে এরকম 2টা পাপেট নিয়ে আসতে, তখন আমার খালা পাঠাবে আমার মায়ের সাথে। এবং এটা তো আমার মনে হয় যে খুব মানে কঠিন একটা প্র্যাকটিস না, এবং একদম। আমরা যতক্ষণ ওর সঙ্গে কথা বলছি একবারের জন্য মনে হচ্ছিল না মানে এখানে কেউ তাকে কাজটা করাচ্ছে, মানে যেটা আপনি যে কাজটা করছেন ভেন্ট্রিলোকুইজম, আমি চাকরি করি না তো, তাই একদমই তাই, একদমই রিয়েল মনে হচ্ছিল, তাই না মাসু? কিন্তু আসল, তুমি আসল না নকল? হ্যাঁ হ্যাঁ, একদমই আসল, একদমই আসল, তোমার মতোই। দেখলে মনে হয় নকল। তাই আমাকে তোমার নকল মনে হচ্ছে কেন বলো তো? ডল ডল। অনেক বেশি মেকআপ করেছি সেই জন্য? আমি কিন্তু খুব হালকা মেকআপ করেছি, আমি অরিজিনালও দেখতে একটু ডলের মতোই। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু আসতে চাই ভেন্ট্রিলোকুইজম নিয়ে। প্রথম যখন কাজটা শুরু করলেন বাংলাদেশে নিশ্চয়ই কোনো শো করা হয়েছিল? শো আসলে ওরকম প্রথম দিকে একটা, যেহেতু এটার সাথে আমার সাথে পরিচিত না, এটা কিন্তু আলাদা করে আমার জন্য অনেক সুবিধা ছিল, কারণ আমি যেহেতু জাদুকর, তো আমার ওই শো এর মধ্যে আমি এটাকে ইনক্লুড করি আস্তে আস্তে। আচ্ছা। তো তারপর দেখা যায় যে ও মানে লোকজন একটু পছন্দ করা শুরু করে, আমি নিজে আস্তে আস্তে স্কিলটা একটু ডেভেলপ করি। আর এটা শুধু হচ্ছে যে ম্যাজিক বা ইভেন এই পাপেট, আপনি যেখানেই যান, রাস্তার যে কোনো কর্নারে যান, ওখানে গিয়ে কিন্তু আপনি একটা মানে শো করা মানে কি মানুষের সাথে একটা কিছু প্রেজেন্ট করা, মানে ম্যাজিক শো করা, একটা ম্যাজিক দেখানো, আপনি যে এই পাপেট বলেন যে মানুষ ইন্টারেক্ট করা, এটা আপনি যে কোনো জায়গাতেই করতে পারেন। জি, তো এরকম করে এটা এইভাবে আর কি শুরু। এবং আপনি সেটা করেছেন এবং বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। বিশেষ করে শিশুদের সাথে কাজ করার আপনার একটা বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে, আমরা একটু সেই জায়গাটা শুনি যে শিশুদের সাথে পাপেট নিয়ে কাজ করার মজার স্মৃতিটা কি? শিশুদের আসলে বড় আর ছোট সবার সাথে একই রকম, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি আপনার বাবা মা কেউ থাকে যারা কিংবা যে কোনো বয়স্ক মানুষ, ওনারা সম্ভবত ছোটবেলায় স্কুলে কোনো ম্যাজিক শো দেখেছেন, ওরা কিন্তু ম্যাজিশিয়ানের চেহারা মনে নাই, কিন্তু ওনাদের কিন্তু মনে আছে যে একটা ম্যাজিক করেছিল, তো এটা অনেক শক্তিশালী একটা স্মৃতি। তো সেরকম এটাও একটা শক্তি আমার কাছে মনে হয় কি শক্তিশালী স্মৃতি, যে আপনার কাছে আপনার সাথে একটা শিশু যখন মনে করে একটা বানর তার সাথে কথা বলেছে, ও কিন্তু দৌড়ে দৌড়ে দিয়েছে একটা বানর আসছে আমার সাথে কথা বলছে, কে বানরটা কথা বললো, এটা তো ওর জন্য একটা ওর মনে একটা শক্তিশালী একদম লাইফ টাইম মেমরি আর কি বলে সারা জীবনের স্মৃতি হয়ে থাকে, আবেদন থাকে আর কি। সত্যি তাই। এই যে সারা জীবনের স্মৃতি হয়ে শিশুদের মনে থাকা, এটা তো বিশাল বড় একটা ব্যাপার। আমরা একটু জঙ্গলিকে জিজ্ঞেস করি, জঙ্গলি তুমি কি শিশু নাকি যুবক? আমি যাচ্ছে নাম কি দান্দর। দান্দর দান্দর তোরা কি তুমি কই থাকো? তোমরা কানি দেখছ? আমরা ঢাকায় থাকি। ওকে, আমাকে মিরপুর 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 না 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 চিড়িয়াখানায় দেখছি। চিড়িয়াখানায়? তোমার খাঁচায় নাকি তোমার খাঁচার সামনে? পাশেরটা। পাশেরটায় বাদাম দিয়েছিলাম তোমাকে? চুরি করছিল না, তুমি কিন্তু আমার খাঁচা থেকে চুরি করছো। আমি খেতে যাচ্ছিলাম, তুমি আমার থেকে কেড়ে নিয়েছো। আচ্ছা জঙ্গলি, তুমি এই যে মানুষকে ধরে ধরে মানুষের মাথার মধ্যে যে চুলকাও বা এটা কেন করো? মাথা অনেক বুদ্ধি, তাই অনেক বুদ্ধি, তাই জ্ঞান করি। তুমি করো? হ্যাঁ, করো না দেখি।
এখন তো করা সম্ভব না। প্লিজ করো না। এখন করলেও চুলটা নষ্ট হয়ে যাবে, আমরা কেউ এটা করতে পারবো না। ও বুঝেছো? স্বাধীন না। স্বাধীন না, না। এই জায়গাটা আমরা স্বাধীন না। প্রত্যেকটি মানুষই আসলে আবার তোরা জঙ্গলি হ। আবার জঙ্গলি হব? কি লাভ? জঙ্গলি জঙ্গলি হ্যাঁ, আবার হয়ে কি তোরা লাভ? জঙ্গলি হ বলো প্লিজ। আমরা যেটা দেখছি যে পথ শিশুদের মাঝেও আপনার একটা জনপ্রিয়তা রয়েছে এবং তাদেরকে নিয়ে মনে হয় বিভিন্ন শো করা আসলে, হয়েছে। জনপ্রিয়তা বলাটা টাফ। আমি জাস্ট ওদের কাছে এটা ঢাকায় অনেক সুবিধা যে আপনি যদি রাস্তায় যাচ্ছে আপনি একটা শিশু দেখেন, আপনি কিন্তু যে সাকিব ও তুমি বাবা খুব সুন্দর গান করো, কিন্তু একটা রাস্তায় শিশুকে দাঁড়িয়ে কিন্তু তুমি গানটা করতে চাবে না আসলে। কিন্তু ম্যাজিক কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় করা যায়। পাপেটটা থাকলে যে কোনো জায়গায় থাকলে আমার তখন মনে হয় যে ওদের সাথে একটু ইন্টারেক্ট করি, এটা আমার একটা মনে শান্তি। কারণ এই টাইপের জিনিসগুলো তো আসলে মানুষের একটা, এটা অনেকটা নেশার মতো। এটা মানুষ জাস্ট শুধু টাকা বা খ্যাতির জন্য করে না, এটা জাস্ট করে ওর মনের শান্তি হয়। তো এটা আর কিছু, আর বেশ কিছু এনজিও নর্মাল আসলে রাস্তাতেই অনেক করা হয়েছে, যে জাস্ট যদি সাথে থাকে, যদি দেখি যে 2-3টা বাচ্চা যাচ্ছে, তো তখন আমি জাস্ট করতে ভালো লাগে। আচ্ছা স্যার, আপনার তো অনেকগুলো চরিত্র রয়েছে, অনেকগুলো চরিত্রের মধ্যে জঙ্গলিকেই কেন আজকে নিয়ে আসলেন? জঙ্গলিকে কি বেশি ভালোবাসেন? আমার মনে হয় জঙ্গলির সাথে আমার চেহারা মিল অনেক বেশি। জঙ্গলি, তোমারও কি তাই মনে হয়? না, ও তো দেখতে সুন্দর না, আমি দেখছো কি সুন্দর, নাকটা কি চোখা। খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দরের চেয়েও বড় সৌন্দর্য তোমার হচ্ছে তোমার বুদ্ধিমত্তা। স্যার, আপনার বুদ্ধিমত্তা একটু আসি। থিয়েটার চর্চা করেছেন, সে কারণেই কি আসলে এই যে ক্যারেক্টারাইজেশনগুলো করা সেটা আপনার জন্য সহজ হয়? হয়তো আমি বলবো যে থিয়েটার করে আমার মানে মঞ্চে ওঠা হয়তো সোজা হয়েছে, যে থিয়েটার তো যেটা করে যে মানুষকে ওই যে বিব্রত হওয়া এসব থেকে ভাঙে, এবং একটুখানি একটু চিন্তা করাটাও শেখায়, যে একটা থিয়েটার করতে হলে সে কিন্তু ক্যারেক্টারের একটা বয়স চিন্তা করে, তার যে ব্যক্তিত্ব কিরকম চিন্তা করে, তো অনেক রকম চিন্তা করার একটা কিন্তু প্র্যাকটিসের মধ্যে দিয়ে যায়। তো হয়তো ওটা সরাসরি না হলে ওটা মানুষের একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেলে ওটা হয়তো চলে আসে, এটা একটা জিনিস আর কি। আর আমার মনে হয় যে এই আমার একটু পছন্দ ছিল সবসময় যে ফোন করে একটু অন্য গলায় কথা বলা, যে একটু এই কি বলি, এই প্র্যাকটিসটা কি ছোটবেলা থেকে শুরু হলো কি? এটা আসলে অটো ছিল আর কি, এটা জাস্ট আমার মধ্যে ছিল আর কি। স্যার, আপনার আজগর শো নিয়ে একটু শুনতে চাই। ও আচ্ছা, আজগর শো আসলে আমার একটা পেজটা খুবই অ্যাক্টিভ না, কিন্তু আমি এখন যেটা করি এটা একটা পডকাস্ট, ফেসবুক লাইভই, বাট আমি একটা পডকাস্টই বলি। তো ওটাতে আমি বিভিন্ন, মানে এটা প্রথম সিজন, এটা আমি 5 বছর আগে শুরু করেছি। এটা বিভিন্ন ম্যাজিশিয়ানদের ইন্টারভিউ নেই, এবং কারণ আমার কাছে মনে হয়েছে যে অনেকের গল্পগুলো শোনা হয় নাই। যেমন আমার মেইন যে টার্গেট ছিল আমার ওস্তাদ যে মইনুল খান, ওনারটা নেওয়া, কিন্তু উনি তার আগে মারা যান, আর তার আগে আমি আমার বাবারটাও নিতাম। তো ওনাদের অনেক স্টোরিগুলা কিন্তু হারায় যায়, কারণ এরকম যার একটুখানি যেসব শিল্পগুলা ঠিক মেইন স্ট্রিম না, ওনাদের কিন্তু ওনারা একটু আড়াইলি থাকে। তো এখন যদি আমি একজন আগের জাদুকর নিয়ে জানতে চাই, আমার কিন্তু তার হয়তো কিছু ইনফরমেশন পাবো, কিন্তু ওনার চিন্তাটা পাওয়াটা টাফ। তো আমার কাছে মনে হচ্ছে যে এই 1.5-2 ঘন্টার একটা ইন্টারভিউ, মানে যেটা হয়তো মানুষ বেশি দেখেই না আসলে, মানুষ হয়তো বেশি, কিন্তু আমার নিজের জানা হলো, এবং যদি কেউ জানতে চায় তো তার জন্য, আচ্ছা, বিশেষ করে ম্যাজিশিয়ানদের জন্য। মানে বিষয়টা আর্কাইভ হয়ে থাকলো আপনার মাধ্যমেই। আমরা একটু জাদু শিল্প নিয়ে কথা বলতে চাই। ছোটবেলাটায় যখন আপনি যেটি বলছিলেন যে বাবা ভীষণ রকম বিজ্ঞান মনস্ক ছিলেন, এবং বাবা মা দুজনেই যেখানে শিক্ষাবিদ, সেখানে আপনার ভালো লাগাটা আস্তে আস্তে তৈরি হচ্ছিল জাদু শিল্পের দিকে। বাবা মা কি সেটা সাপোর্ট করছিলেন? হ্যাঁ, আমার বাবা মা পুরোপুরি সাপোর্ট করেছেন। আমার বেশ, আর বাবারটাই বলি, কারণ আমার তো সবসময় শুধু সাপোর্টই দিয়ে যায়, যে কোনো মা যেটা করে, যে এখানে বাংলাদেশে যে আব্বার যেমন ল্যাবরেটরি অনেক পিএইচডি দিয়েছেন, আব্বার শুধু নিজে করেছেন তা না, কিন্তু একটা টাইমে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন অবসর নেয়, তখন কিন্তু সে বহিরাগত হয়ে যায়, কিন্তু তার নিজের আনা ইনস্ট্রুমেন্ট ওগুলো সে আর ইউজ করতে পারে না। তো তখন আমার আব্বার ওইটা নিয়ে একটা দুঃখ ছিল, যে অবসর নেওয়ার পরে তো আর এই কাজটা করা যায় না, রিসার্চ। তো বলতো যে এটা তো এক হচ্ছে সেলফ মেড আর সেলফ ইন্ডিপেন্ডেন্ট, যে কাজটার উপর অন্য কারোর প্রতি সহায়তা লাগে না পরে। তো এটা আব্বার, আমার মনে হয় এটা আব্বাকে অনেক ইমপ্রেস করতো, যে তার নিজের দুঃখটা
দেখে মনে করতো যে অ্যাটলিস্ট ওর তো এই ঝামেলায় পড়তে হবে না। আচ্ছা, বাবা মা ছেড়ে যখন কলকাতাতে থাকলেন বিশ্ববিদ্যালয়ের জীবনে, সেই সময় তো আসলে আশেপাশের বন্ধু বান্ধবদেরকেই প্রথম যে ম্যাজিকটা, যে ট্রিকটা শিখেছি সেটা দেখানো হয়। বন্ধুদের মধ্যে আসলে অ্যাপ্রিসিয়েশন বা উৎসাহটা কেমন ছিল? বন্ধুদের তো সবসময় উৎসাহ থাকে, এবং ওই ম্যাজিকটা এরকম জিনিস যে আপনাকে যদি আপনি একবার দেখান তো প্রথমে জিজ্ঞেস করে যে আবার দেখান, আর তারপর জিজ্ঞেস করে যে শিখাই দেন। তো হ্যাঁ, তো এটা এই এবং অন্য লোকদের ম্যাজিকটা অবশ্য বাইরের লোকদেরও দেখান, যে আপনি যদি রাস্তায় যাচ্ছেন আপনি চাইলে একজনকে একটা কয়েন ভ্যানিশ করে দেখাতে পারেন। আচ্ছা স্যার, আপনি আমরা যেটা জানলাম যে দীর্ঘ 5 বছর যাবৎ ম্যাজিশিয়ানদের জীবনী তুলে ধরছেন এবং নিজেও জানছেন। এই যে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, আপনাকে যদি বিভিন্ন জনের অভিজ্ঞতা, ইনফ্যাক্ট আপনাকে যদি জিজ্ঞেস করি যে ম্যাজিককে বা জাদুকে আসলে আপনি কোন জায়গা থেকে বিশ্লেষণ করেন, ছোট্ট করে জানি আপনার কাছে। জাদু আসলে অবাক করা মানুষকে, মানুষ এটা চিন্তা করছে ওইটা না হয় অন্য কিছু একটা হওয়া, এটাই। বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে যখন জাদুর কথা আসে মানুষের কিন্তু অন্যরকম একটা চিৎকার, চেঁচামেচি, উৎসাহ দেখা যায় যে জাদু দেখতে চাই, জাদু দেখতে চাই। সাকি, আমাদের মাঝে যেহেতু একজন বিখ্যাত জাদুকর আছেন যিনি জাদুকে আসলে ভালোবাসেন, সেই জায়গা থেকে অবশ্যই আমরা আপনাকে স্বনামধন্য, বিখ্যাত যেটাই বলি না কেন কমই হবে। একটা জাদু হয়ে যাক না? আমি একটা, আমার মনে হয় এটা সাকি আপনার জন্য বোঝা বেশি ইজি হবে। আচ্ছা, আমার কিন্তু একটু ভয় লাগছে। সাকি যদি ভ্যানিশ হয়ে যাও, আপনি বলতে পারবেন যে এটা কি জিনিস? এটা একটা ব্যাগের কোনো একটা লক, রাইট? এটা দেখলে মনে হয় একটা পার্সের ফ্রেম বা ক্লাচ। এটা আসলে 2000 বছরের পুরানো, 2000 বছরের পৃথিবীর পুরনো? একমাত্র অদৃশ্য পার্স। এটা কিছু দেখা যায় না, কিছু শোনা যায় না। একটা ফু দিবেন তো বল চলে আসে। আপনি কি এটা স্বপ্নে পেয়েছেন? স্বপ্নে না, আমি তো এখন দেখলাম শুধু একটা লক। আপনারা কি কখন শুনেছেন যে অনেক সময় জাদুকররা মানুষ কেটে দুই ভাগ করে আবার জল লাগা দেয়? দেখেছি, একটু আগে যেমন বলছিলাম যে ভ্যানিশ কিন্তু যদি হয়ে যায়। আমি দুঃখিত, আমি আসলে ওই জাদুকর না। আমি শুধু দুই ভাগ করতে পারি, জল লাগতে পারি না। আচ্ছা, সেটা কেমন? এটাকে আসলে বলা, এটাকে সায়েন্সের ফিজিক্স বলে প্যাসকেলস ল। আপনি যদি যে কোনো জায়গায় যদি প্রেসার দেন, দেখবেন সব জায়গায় চলে যায়। যেমন একটা জিনিস কেটে দুইটা করতে হবে, দুইটা বল। এটাকে ভাগ করা হয়েছে? বাবা, দুইটা বল। আমি কি আপনার দুইটা হাত দেখতে পারি? আমরা কি এটা ধরে দেখতে অবশ্যই পারবো আপনার কিনা? কাগজটা এখানে রেখে দেন আগে। আচ্ছা, আমি কি আপনার দুইটা হাত দেখতে পারি? হ্যাঁ। এখন আপনি বলেন এখানে কোন বলটা সবচেয়ে বড়, কোনটা ছোট? আমার কাছে দুটো একই রকম লাগছে। আমি ওকে জিজ্ঞেস, দূর থেকে অনেক সময় জিনিসপত্র বোঝার সুবিধা হয়। কেউ একই একটু ধরে দেখবে? না, মানে দেখো না, আমার যদি কোনো ভুল হয়ে থাকে। আমারও একই রকমই লাগছে। আচ্ছা, এই আমার কাছে মনে হয় এটা বড়টা, এটা আসলটা। আচ্ছা, আমি বড়টা নেই, সাকি এটা ছোট রাখুক। এই বলটা কি আমি চুলে তো হাত দেওয়া যাবে না? না, চুল নষ্ট হবে আবার আমার। কি এদিক দিয়ে দেখতে পারি? এটা সলিড টু সলিড। তুই কি একটা জোরে ফুল দিতে হবে? কিভাবে সম্ভব বাসু? এটাই তো ম্যাজিক। উল্টো পথেও আমার হাতের ভিতর চলে আসলো। আমি কি অন্য হাতটা দেখতে পারি একবার? হ্যাঁ। আর বা তুমি কি আমাকে বলতে পারবে যে সরি এটা কোথায় গেল? এটা কি জিনিস? এটা হচ্ছে ওই যে ব্যাগের হাতল, অদৃশ্য পার্স। অদৃশ্য পার্স। ফু দিলে তো বল চলে আসে। আমি কি শুধু কি বলই আসে? দেখতে পারি হাতটা? সত্যি ম্যাজিক, চমৎকার ম্যাজিক। পদার্থবিজ্ঞান আমাদের অঙ্ক একটা বড় কাজ আমাদের। আপনারা দুইজনের অঙ্ক কেমন পারেন? আমি জেনারেল ম্যাথে আছি, খুব খারাপ। আচ্ছা, আমরা সিম্পল অঙ্ক করি। একটা বল হাতে, দুইটা বল হাতে, একটা বল পকেটে। আমাদের হাতে তাহলে কয়টা বল থাকে? দুটো। তিনটা। তিনটা কেমন? আসলে এটা আমি সরি, এটা যেটা হয়েছে যে আমি অনেক তাড়াতাড়ি করেছি। আস্তে করলে আসলে এটা বোঝা অনেক সুবিধা। একটা বল পকেটে,
একটা বল হাতে, একটা বল পকেটে। তাহলে হাতে কয়টা বল থাকে? হাতে থাকে তো থাকার কথা একটা। কয়টা বল থাকে? একটা থাকার কথা। না, একটা নেই। চমৎকার ম্যাজিক, আসলে তাই না মানে মাসুদ? সত্যি মানে এটা কি আমি কি বলবো যে এটা চোখের ইলিউশন নাকি আসলে এর মধ্যে আসলে কৌশলগত কোনো জায়গা? ম্যাজিক আসলে এটা একটা পুরোটাই কৌশল। এটা মানুষের স্কিল, কোন সময় যন্ত্রের স্কিল আর কোন সময় মাথার স্কিল, সবগুলাকে অনেক সময় এক করে কিংবা যে কোনো একটা দুটো ইউজ করে। এটাকে তো আমরা আসলে সায়েন্সও বলতে পারি, রাইট? এটা হ্যাঁ, ম্যাজিকের মধ্যে অনেক সায়েন্স ইউজ করা হয়। অনেক সময় ম্যাজিশিয়ানরা হয়তো জানেও না যে কোন সায়েন্স ইউজ করেছেন, কিন্তু অনেক টাইপের হ্যাঁ সাইকোলজি এবং যে ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছু ইউজ করা হয়। আচ্ছা, আবারও আপনার জীবনে ফিরে আসি, জীবনের গল্পে ফিরে আসি। পড়াশোনা শেষ করার পরে যেটা হয় যে ক্যারিয়ার নিয়ে সামনের দিকে আরো আগানো, আপনি চাকরি শুরু করলেন, কর্মজীবন শুরু করলেন কোথায়? আমি আসলে অনেকদিন কোনো ফর্মাল চাকরি করি নাই। আমি প্রথমে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পার্ট টাইম পড়াতাম। এরপর আমি একটা স্কুলে জয়েন করি। আচ্ছা, এই যে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন, নিশ্চয়ই কখনো তারা জেনে ফেলেছে যে শিক্ষক হিসেবে আপনি জাদুর চর্চা করেন, সেক্ষেত্রে তারা কখনো বলেনি যে স্যার একটু দেখি আমরা, বা কোনো? আসলে এটার কোনো সমস্যা না। সমস্যা হয় যখন ধরেন ছাত্ররা বলে যে স্যার বলেন যে এটা তুমি মার্ক পাবা না, বলে আপনি জাদু করে মার্কটা বাড়ায় দেন। তো এগুলো হ্যাঁ একটা তখন একটা সমস্যা হতো। এমনি শিক্ষকতার বাইরেও যদি জাদু শিল্পের কথাই বলি, যে সেটাও তো নিশ্চয়ই অনেক ছাত্ররা আপনার কাছে শিখতে চান বা শেখেন কিনা? আমি আসলে জাদুটা একটা গুরুমুখী বিদ্যা, আর আনফরচুনেটলি আমার কোনো স্টুডেন্ট নাই আসলে। আর এটা এবং একজন উস্তাদ শেখাটাও একটা আমার খুবই ভালো ভাগ্য ছিল। বাট আর আমার উস্তাদের মনটা অনেক বড় ছিল, আমার মন প্রবলেম অত বড় না। এটা একটা, আর এটা স্পেশালি আমার স্টাইলের ম্যাজিকটা অনেক সময় দিতে হয়, এবং এই জন্য যখন মানে এই স্টাইলের ম্যাজিশিয়ান যখন কেউকে নেন, তখন তাদের ওই রকম একটা ডেডিকেশন থাকলেই তারা নেয়। তো সেই জায়গাটা হয়তো আপনি এখন পর্যন্ত খুঁজে পাননি, বা সেই রকম আসলে ওইভাবে আসলে হয় না। হ্যাঁ, নিশ্চয়ই। সেই জায়গা থেকে আমরা যদি আপনার ওস্তাদজির কথাই জানতে চাই, মানে যার কাছে আপনার হাতে খড়ি, গুরু আপনার যিনি, তার সম্পর্কে যদি একটু জানি। আচ্ছা, মইনুল খান, উনি সাতক্ষীরার মানুষ। উনি বুয়েটে আর্কিটেকচার পড়েছেন, এবং উনি আপনাকে আমি যে জাদুটা দেখালাম এটা কিন্তু আমার ওস্তাদ, মানে আমি ওনাকে আঙ্কেল বলি। তো ওনার একটা সবচেয়ে নামকরা জাদুর একটা, তো আমার মনে হলো যে উনি আসলে আমার এই জায়গায় এইখানে উনি এসেছিলেন এক সময়। তো ওনার এই টাইপের জাদু ওনাকে অনেক সময় বলা হয় ক্লোজ আপ ম্যাজিক, এবং হাসাফেও বলা হয়, যেটা বাংলাদেশের মানে এই উপমহাদেশের একটা ঐতিহ্য, একটা যে আপনারা হয়তো শুনবেন যে বেদেরা এখনো কিন্তু মাঝে মাঝে দেখবেন ফেসবুকের রিলে সব আসে যে ওদের হাতের কাজ অসাধারণ, এবং এই একটা ম্যাজিক ওরা এক বংশধর থেকে এক বংশধর, এরকম জেনারেশন থেকে জেনারেশন, অনেক জেনারেশন ধরে ম্যাজিকটা চলে আসছে। ওরা ওই কয়েকটা ম্যাজিক করেন, এবং ওটা একটা ভিন্ন টাইপের আর্ট পুরো। কিন্তু আনফরচুনেটলি জিনিসটা হারায় যাচ্ছে আসলে। আর এটা একটা কারণ হচ্ছে আমার ম্যাজিক ওরা পরের জেনারেশন হয়তো শিখতে চাচ্ছে না, বাজারটা ওরকম নাই, কারণ ম্যাজিকের পরে ওরা হয়তো ঔষধ বেচতো, এখন তো আর মানুষ এসবই বিশ্বাস করে না। তো সব দিক দিয়ে ওরা অন্য পেশায় চলে যাচ্ছে লাভের জন্য, কারণ তো তার মানে কি আপনার কথায় আপনি বলতে চাচ্ছেন যে ম্যাজিকের যে বাণিজ্যিক সেল যেটা আমরা বলি সেটা খুব কম? বাণিজ্যিক সেল খুব কম বলবো না, বাট হ্যাঁ মানে এটা হয়তোবা ভৌগোলিক অবস্থান ভেদে এটারও একটা পার্থক্য লক্ষ্য করা যায়। তো আসলে রাস্তাঘাটে ছিল, গ্রামে গঞ্জে ছিল, তো ওনারা তো আর একটা বড় কর্পোরেশন ওদের হয়তো ডাকে না, এবং ওনাদের তো একটা বেদেরা কিন্তু একটা অন্যরকম একটা গোষ্ঠী, একটু সাধারণ জনগোষ্ঠীর মিলায় লাভ না। ওরা একটা হয়তো একটা ডেরা বা আরেক জায়গায় যায় ভবঘুরে টাইপের, এবং কিংবা নৌকায় থাকে। তো ওরা তো দেখা যাচ্ছে সাপের বিষ বিক্রি করে, এরকম অনেক কিছু ছিল যেগুলো এখন আধুনিক মানুষ আর ওইটা বুঝে জিনিসটা কি। তো ম্যাজিক ওটা একটা পার্ট ছিল আসলে। তো ওই জিনিসটা যেহেতু নাই, শুধু ম্যাজিকটাকে বাঁচায় রাখা এবং ওইটার পিছনে ওই পরিমাণ নিষ্ঠা দিয়ে শেখা, এটাকে তখন ওই পেশা হিসেবে নেওয়ার মতো অবস্থায় নাই আর। তো ওই জন্য আমার মনে হয় জিনিসটা হারা যাচ্ছে।
পুরো জাদুর শিল্পটাই কি তাই কিনা? আসলে আমাদের শিল্প মাধ্যমের অনেক মাধ্যমই এরকম রয়েছে, ছোট বেশ কিছু মাধ্যম রয়েছে যে আর্থিকভাবে অসচ্ছলতার কারণেই কি আসলে সেই জায়গাটা আগ্রহ তৈরি হচ্ছে না, এমন কি না? কেন বললাম, আপনি যেমন বললেন যে আপনি সেরকম কোনো শিষ্য এখন পর্যন্ত খুঁজে পাননি, সেই ডেডিকেশন, সেই ভালোবাসা নিয়ে যে এটা করতে চায়, এটা কি আসলে অর্থনৈতিক একটা কারণ কিনা? মানে এটা নিয়ে সার্ভাইভ করাটা আসলে কঠিন কিনা? বেদিদেরটা আলাদা, কারণ ওদের আসলে কোনো চয়েস নাই। ওর দাদা করছে, দাদার পরে বাবা করবে, বাবার পরে ছেলে করবে। কিন্তু আপনি দেখেন আসলে বাংলাদেশে সবসময় ভালো জাদুকর ছিল। এখন আমি যখন দেখি যে অনেক তরুণ জাদুকর খুবই ভালো, তো পেশাগত না হিসেবে বাংলাদেশ একটু কঠিন। কিন্তু এটা এমন একটা জিনিস যে মানুষ শুধুমাত্র টাকা বা খ্যাতির জন্য করে না, মানে যে করে সে এটাকে ভালোবেসে করে। তো ওটা মানুষ চালায় যায় আসলে সবসময়। তো ওই হয়তো ওইভাবে পেশাগত কিছু জিনিসপত্র করা খুবই কঠিন। যেমন ধরেন আমরা যদি আমাদের বাংলাদেশের সবচেয়ে নামকরা জাদুকর জুয়েলের কথা ধরি, ওনার যে জাদুগুলো একটা ফুল একটা বড় অডিটোরিয়ামে দেখাতে পারেন, ওগুলো করা আসলে এখনকার বা ওগুলো আর্থিক সচ্ছলতা না থাকলে মানুষ করতে পারবে না, কিংবা ওনার মতো একটা অবস্থায় গেলে মানুষ করতে পারবে। আর বাকিতে জাদুর চর্চা আসলে সবসময় ছিল এবং আছে, এবং খুবই ভালো মতোই আছে। আসলে শিল্পের চর্চাটাই না এমন অর্থনৈতিকভাবে চিন্তা করলে বা খ্যাতির চিন্তা করলে আসলে রিয়েল চর্চাটা হয় না। অনেক কিছু শুনছিলাম, অনেক কিছু জানছিলাম, অনেক কিছু দেখছিলাম এবং মুগ্ধ হচ্ছিলাম পুরোটা সময় জুড়ে। আরো মুগ্ধ হতে চাই, আমি দেখতে পাচ্ছি যে কিছু রঙিন বেলুন সামনে। এটা আসলে সায়েন্স এক্সপেরিমেন্ট না, এটা আসলে আপনাদের গিফট, আমরা এখনো বানাতে পারি। আচ্ছা আচ্ছা, গিফট। আচ্ছা, এই বেলুন টিস্টিং একটা আর্ট, যেটা আসলে বিদেশে সবসময় হয়, বাংলাদেশে আমি শুরু করার আগে ওইভাবে কোথাও দেখেছি। আর বেলুনের আরেকটা জিনিস হচ্ছে, বেলুন দিয়ে অনেক সায়েন্স এক্সপেরিমেন্ট করা যায়। যেমন ধরেন আপনি যদি ক্লাসে রকেটের কিভাবে চলে তা বুঝতে চান, তো একটা বেলুন রকেট ইজিলি বানায় আপনি দেখাতে পারেন। তাছাড়া বেলুন দিয়ে আপনি ইভেন একটা যে বয়েজ চার্লস ল, যে টেম্পারেচার বাড়লে যে ভলিউম বাড়ে, তো এটা আপনি একটা বেলুন দিয়ে, তো বেলুন আসলে যদি এটা পরিবেশের জন্য ভালো না, কিন্তু এটা দিয়ে আসলে কিছু শুধুমাত্র মানে একটা এই যে এরকম একটা অ্যানিমেল বানানো কিংবা ডেকোরেশন না, এটা আসলে অনেক শেখানোর কাজ ইউজ করা যায়। তো এটা একটা খরগোশ আপনার জন্য। চমৎকার, অনেক ধন্যবাদ। আমি খুবই চমৎকার বাগ বানিয়ে দিতে পারি। আপনার ইচ্ছা, আপনি যা বানিয়ে দেবেন সেটাই আমার কাছে অনেক সুন্দর একটা ব্যাপার হবে। এটা কি খরগোশ? এটা খরগোশ। ওয়াও, চমৎকার না? এত অল্প সময় এত সুন্দরভাবে বানাচ্ছেন স্যার। এই বেলুনের এই কাজটা আসলে শেখা হলো কিভাবে? এটা বেলুনটা আমি আসলে নিজে নিজে শিখেছি। ভেন্ট্রিলোকুইজম আর বেলুন, এটা আসলে আমার কোনো ওস্তাদ ছিল না, এটার আমার নিজের শেখার। স্যার, আপনি কি এগুলো নিয়ে কোনো কোর্স করাতে আগ্রহী কিনা? মানে এই যে জাদু শিল্প হতে পারে, ভেন্ট্রিলোকুইজম হতে পারে। কাজ করতাম তখন আমি স্পেশালি একটা জায়গায় শিখাতাম, কিন্তু এটার পরে এটা আপনার আমি একটু ধরে দিচ্ছি, আমি একটু দর্শকদেরকে দেখি, তারপর তোমাকে দেই। অবশ্যই, হ্যাঁ। চমৎকার না? বাঘ, এটা একটা বাঘ। হ্যাঁ, দেখো কি সুন্দর ডোরা কাটাও আছে। একদম আমার শখ। এটা তোমার করা হয় খুব সুইট। এই আর্ট ফর্ম না শিখলো, আমি সায়েন্সের কিছু ওয়ার্কশপ সবসময় করাই, যেটাতে আমরা চেষ্টা করি বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো একটু ইন্টারেস্টিং ওয়েতে, অনেক সময় পাপেট দিয়ে একটু সায়েন্স ওয়ার্কশপ। সেটা মানে কারা করতে পারে? স্কুল শিক্ষার্থীরা নাকি কলেজ পড়ুয়া? সায়েন্সের ওয়ার্কশপটা এটা অনেক সময় অর্গানাইজেশন, অন্য অর্গানাইজেশন হয়ে করি, অনেক সময় নিজে করি। ওটার সময় যে কেউ আসতে পারে। আর আমার মনে হয় এটা একটা খুবই ভালো, এই যে আমরা একটা বলি যে অনেক সময় যে বাবা মার কোয়ালিটি টাইম একটা বাচ্চাদের সাথে, তো এটা একটা যখন একটা জিনিস বানায়, যদি একটা গাড়ি বানালো কিংবা একটা প্লেন যেটা চলে এবং যেটা দিয়ে বিজ্ঞানটা আমার সাথে বুঝায় দিই, তো ওটার সময় এই বানানোটা কিন্তু একটা ছোট বাচ্চার পক্ষে একা করাটা একটু কঠিন। তো এটা আমার মনে হয় এটা একটা ভালো করে, এবং এমন কঠিনও না যে কেউ করতে পারবে না, বড়দের জাস্ট সামান্য সাহায্য লাগবে। তো এই পার্টটা আমার মনে হয় যে অনেক ভালো একটা সময় কাটাতে পারে। আপনার ওয়ার্কশপ নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ আমরা তো, আপনি যেহেতু বলছিলেন যে এটা একটা মানে বিজ্ঞান বা সায়েন্স ওয়ার্কশপ আমরা বলতে পারি, সেখানে আমরা যেটা জানি যে বিশেষ করে ঢাকায় সায়েন্সের বা বিজ্ঞানের কোনো ওয়ার্কশপ মানে হচ্ছে বেশ
একটা এক্সপেন্সিভ ব্যাপার, মানে সেজন্য অনেক সময় হয় কি, আমরা জানি বিজ্ঞানটা তো আসলে এমনিতেই এক্সপেন্সিভ। বাবা মারা ইন্টারেস্টেড হলেও মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, যদি আমি এভাবেই বলি, অনেক সময় এই ফাইন্যান্সিয়াল একটা কারণ হয়ে দাঁড়ায় যে বিজ্ঞান মনস্কতা হতে হলে সেখানে অনেক বেশি ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকে। আমি ওয়ার্কশপটা ধরেই যদি বলি, আপনার ওয়ার্কশপ নিয়েও যদি বলি, এখানে কি বিষয়টা এমন যে বেশ এক্সপেন্সিভ, তাছাড়া আসলে করা যাবে না? এক নম্বর কাজ হচ্ছে আমি যেটা করাই, রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করে, সবকিছু না, যেমন বেলুন ইউজ করা অনেক সময়, বেলুনটা আসলে রিসাইকেল করার কোনো ওয়ে নেই, কিন্তু আবার ছেঁড়া বেলুন ইউজ করা যায়, যেটা হয় না। কিন্তু যেমন ধরেন কাপ, বোতল, এগুলো দিয়েই সবগুলো করা হয়। আর যদি এক্সপেন্সিভ কথাটা বলেন, আমি আসলে এটাকে মানে একটা অর্থ সংগ্রহের একটা পন্থা ধরতে চাই না আমার জন্য। আমি জাস্ট এটা করতে চাই অনেকভাবে এভাবে চিন্তা করতে, যে লিগেসি রক্ষা করা বাবার, কিংবা আমার নিজের মনে আনন্দের জন্য। তা আমি আসলে ইন্টারেস্টেড এটা অনেক, স্পেশালি যেখানে একটু বাজেট কম, যেটাকে আমরা যে আন্ডার প্রিভিলেজড স্কুল, ওখানে আমি ফ্রি করতে চাই আসলে এটা। বাহ, এবার একটু বিবাহিত জীবনের গল্পে চলে যাই। ব্যক্তিগত জীবনে আপনি বিবাহিত, এবং আমি জানতে চাইবো যে এই যে জাদুর চর্চা এবং সবকিছু মিলে, শিক্ষকতা, সবকিছু মিলে পরিবারের সহযোগিতা কিরকম পাচ্ছেন? এবং একই সাথে এবিসি রেডিওতে আপনার একটি অনুষ্ঠান ছিল বিবাহিত জীবনের গল্প, যেখানে একটি চরিত্র আসলে মানুষের কাছে পৌঁছে গেছে, তার চরিত্রের যে নিপুণতা সেটা নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত শুনি। এটা আসলে আনফরচুনেটলি শুরু হয়েছে করোনা ঠিক সামান্য আগে। তো এটা ঠিক আমি করতাম, এটা আমার যে জঙ্গলি করতো, এটা একই সাথে রেডিওতে যেতে এবং ফেসবুক লাইভ হতো। আচ্ছা, কিন্তু এটার পরই করোনা চলে আসে। আচ্ছা আচ্ছা। তো এটার পরে আপনারা জানেন যে বেতারটা একটু করোনার পরে আসলে ওইভাবে আর আগের মতো আর ওই জায়গাটা, তো করোনার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। তো এটার মধ্যে জাস্ট এটা ব্যবহার করা হয়েছে যে জঙ্গলি ক্যারেক্টারটা মানুষকে অনেক সময় অনেক কোশ্চেন করতে পারে, যেটা আমি আপনি করতে পারবো না একদম। এখন রাস্তায় হয়তো একটা লোক একটা কিছু করছে যেটা আপনার পছন্দ, যেটা ঠিক না, আপনি করবেন, একটা ঝগড়া লেগে যাবে, কিন্তু এটা কিন্তু অনেকটা কমিক ওয়েতে একটা পাপের দিয়ে করা পসিবল, এবং মানুষকে বার্তাটা দেওয়া পসিবল। এটা তো আমরা ওই কাজটাই করতাম, যে প্রত্যেকটা পার্টে আমি এক একটা থিম ধরতাম। যেমন ধর আমরা রাস্তায় ময়লা ফেলি, কিংবা অনেক সময় নিচ দিয়ে হাঁটি, তারপর দেখা যায় রাস্তার পাশে নোংরা করি, তো এরকম, কিংবা আমরা ধরেন যে গাছ কেটে ফেলি। কারণ আপনি যদি আমরা যে মাছরাঙ্গা টিভি যেমন এয়ারপোর্ট রোডে, এই রোডে একসময় অনেক গাছ ছিল, কিন্তু আমাদের সভ্যতার কারণে সবগুলোকে আমরা কেটে ফেলেছি। তো এই ব্যাপারগুলা মানুষ বললে অনেক ভারী হয়ে শোনায়, কিন্তু যখন একটা বানর বলে, এটা বানর ওর দিকটাও বলতে পারে, একটা অ্যানিমেলের পয়েন্ট অফ ভিউ কিন্তু আলাদা। আমরা ওটা চিন্তা করি না, কারণ আমরা মনে করি যে আমরাই সেরা এবং পুরা দুনিয়াটার মালিক শুধু আমরাই। তো এই পয়েন্ট অফ ভিউটা আনাটা ওই আমার একটা মেইন কাজ, আর ওই রেডিওর সাথে করতাম। ওখানে একটু হাস্যরসাত্মক যে ধারাটা, সেই ধারাতেই আপনারা যাচ্ছিলেন। এই জায়গাতে আমার জানতে চাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু জঙ্গলিকে আপনি রিপ্রেজেন্ট করছেন ভয়েসের মাধ্যমে, এটা লাইভে যাচ্ছে সেটা একটা বিষয়, কিন্তু রেডিওতে তো মানুষ শুনে জঙ্গলিকে বেশি পছন্দ করছে নাকি দেখে জঙ্গলিকে বেশি পছন্দ করছে মানুষ? এটা তো ডিফারেন্ট ভিজুয়াল আর্ট। আসলে শুনে মানুষের শোনাও কিন্তু অনেকে, আমি ঠিক এই মুহূর্তে ভুলে গেছি একজন কমেডিয়ানের কথা, এটা মানে যে ইন্ডিয়ান যে সাদা কালো বাংলা সিনেমাতে একজন অ্যাক্টিং করতে, আমি ওনার নাম ভুলে গেছি অভিনেতা, ওনার অডিওগুলা কিন্তু পাওয়া যেত। তো এবং ওই অডিওগুলা কিন্তু মানে একটা অডিও কমিকও কিন্তু খুবই আরামের একদম। তো যদি ভালো হয়, আমার মনে হয় একটা অডিওটাও খুবই আনন্দ দেয় মানুষকে। বাট এই আর্টটা ভিজুয়াল হলে আমার কাছে মনে হয় ভিজুয়ালটাই বেশি চমৎকার। আপনি যেহেতু একজন শিক্ষাবিদ এবং শিল্পী, এই দুই ভূমিকার কোন জায়গাতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে আমার কাছে দুইটাই খুব ভালো। একটা যে আসলে ক্লাস নেয়, ওইটা ক্লাসটাও একটা পারফরমেন্স। দেখবেন যেরকম দুইটা শো কখনো একই রকম হয় না। আপনি যদি একই জিনিসও পড়ান, ঠিক মানে 5 মিনিট পর একটা ক্লাস শুরু করেন, দুইটা ক্লাস কখনো একরকম হয় না। আচ্ছা। তো একটা বাজে শো করলেও মন খুবই খারাপ হয়, একটা ক্লাস ভালো না হলেও মন খারাপ হয়। তো দুইটার মধ্যে অনেক মিল
আসলে তৃপ্তি দুটো অতৃপ্তির presentation। অনুভূতিটা একই রকম মনে আমরা হয়। কি এখন আরেকটা জাদু দেখবো কিনা আমরা? আমি আপনাদের একটা ক্লাসিক ম্যাজিক দেখাতে পারি, আর আমি যদিও শিওর যে ম্যাজিকটা আগে সবাই দেখেছে। আচ্ছা, তারপরও আপনার কাছে দেখতে চাই। এগুলো হচ্ছে রিং। আমি জানি এটা প্রবলি তুমি দেখেছো বাবা টিভিতে, তুমি দেখেছো বাবা রেডিওতে, শুনেছি, দেখিনি। যদি শুনে থাকি। আর এগুলো হচ্ছে রিং 1 2 3 আর 4। দেখি একটা সলিড রিং, এটা ভালো করে ধরে দেখতে পারবে বাবা। হ্যাঁ, একদমই সলিড। তুমি দেখবে ধরে মাসুদ? না, তুমি দেখলেই হবে, আচ্ছা, তোমার এই উপর বিশ্বাস আছে ম্যাজিকটা- আমার। আছে কাজ বিশ্বাস? হচ্ছে সলিড থ্রু সলিড। আর বলি যে মেটালের মধ্যে দিয়ে মেটাল যাওয়াটা খুবই টাফ, এবং যত তাড়াতাড়ি ঢুকে যায় এটা আসলে তত তাড়াতাড়ি বার হয়ে যায়। এটা কি তুমি একবার ধরতে পারবে বাবা এরকম এরকম করে? 1 2। ও মাই গড। আচ্ছা, এটা কি আমার পক্ষে সম্ভব এটা না? চেষ্টা করে দেখতে পারো। এটা যদি মনে হয় তাড়াতাড়ি হয়েছে, এটা আরো তাড়াতাড়ি হবে। 1 2 3 4। এটা একটু ধরতে পারবো। এখন এই দুইটা রিং এর মাঝখানে আবার এই রিংটা আছে। একটা মাত্র উপায় ঢোকার, সেটা যদি এই পাশ দিয়ে ঢোকানো যায়। 1 2 3। এবং আমরা যদি দেখি, আপনি যদি একটু দূরে আছে এমন আপনি এটা পারবেন করতে। আপনি কি এখান দিয়ে একটা আঙ্গুল দিতে পারবেন মাঝখানে? আমার আঙুল, যদিও ভয় পাচ্ছি। আর আচ্ছা, আরেকটা আঙ্গুল আসলে ধরবেন তুমি সত্যিই ভয় এই যে পেয়েছো। এখানে। ও মাই গড। এবার আপনি আমাকে যে কোনো জায়গায় স্টপ বলেন, আমি এরকম করবো, যে কোনো জায়গায় স্টপ বলেন। আচ্ছা, আজকেই বলতে হবে Stop। এখানে। আমার ওকে দেখে মনে হচ্ছে ওই ম্যাজিকটা পারবে। আমি ভাবছিলাম try যে করে আমি কিছু দেখতে ট্রাই পারো। করব। তুমি ধরতে পারবে বাবা? একটু একটু ভাবনাও জাদু করে, আত্মবিশ্বাস, একটু ফুদাও। দুটো লাগবে তো, একটাই এখানে হয়ে যাবে। এখানে একটা বাড়ি দাও দেখি। হ্যাঁ, এই জায়গাতে রেডি। 3 বার, 1 এক। আরেকবার জোরে। হ্যাঁ, বাড়ি Okay. কিন্তু তোমাকেই দিতে হবে বাবা। হ্যাঁ, 1 দুই 2 আরেকবার। তিন আচ্ছা, এরকম করে আচ্ছা। বাড়ি দিতে হবে। 1 2 আরেকবার। তিন। আচ্ছা ফেইলার হয়েছে আচ্ছা, আসল। আমার ভাই আমি জাদু শিল্পী হতে পারবো না। আমি একবার একটু ট্রাই দেখতে করে পারি দেখতে পারি, বাট আমাদের তো ও মাই গড। কে আমার মনে হয় মাসুদ, হ্যাঁ, তুমি একটা ভয় কাজ- পাচ্ছিলে কিন্তু তুমি আমরা আসলে- একজন গান পারে, একজন ম্যাজিক তুমি পারে, আসলে খুবই ভালো। ভালো। ম্যাজিশিয়ান পাশে ছিল বলে এটা সম্ভব হয়েছে। একা এটা একা এটা কখনোই। হতে পারে, আবার এটা হতে পারে এটা আপনি একজন ম্যাজিশিয়ান। চমৎকার, ভীষণ চমৎকার। দারুণ দারুণ। স্যার, একটু এই জাদু শিল্প নিয়েই আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা সবকিছু মিলিয়ে একটু জানতে চাই। ভবিষ্যৎ প্ল্যান বলতে আসলে আমার কাছে মনে হয় লাইফ অনেক ছোট, তো ডেফিনেটলি অনেক ভালো জিনিসপত্র শেখার ইচ্ছা আছে। জি। আর কখনো একটা ইচ্ছা আছে যে অনেক জায়গাতে ঢাকার, শুধু না ঢাকার বাইরে অনেক জায়গায় গিয়ে কোনো একটা শো করা, যেটা লোকজন দেখে থিয়েটার টাইপ শো। মানে আমার কাছে এখনো মনে হয় যে মানুষ যে একটা জাদুর জগতে চলে যাবে, এটা আসলে আমাকে দিয়ে হয় না। মানে জাস্ট আমার স্টাইলটা হয়তো ওরকম না, জি। কিন্তু আমার ওরকম একটা শো করার চিন্তা আছে। আর একটা চিন্তা আছে হচ্ছে একটা বিজ্ঞান মেলা করার, যেটাতে মানুষ শুধুমাত্র একটা ভাষণ শুনবে তা না, ওরা সবাই নিজের কিছু করবে, ওই বিজ্ঞানটা শিখবে হয়তো। এবং অনেক বিজ্ঞানীদের নিয়ে আমরা কিছু জানি না, কারণ আমাদের আসলে নিজেদের খুঁজে বার করতে হয়। ওই কষ্টটা আমরা অনেক সময় করি না, কারণ আমাদের আশেপাশে অনেক টাইপের ডিস্ট্রাকশন। জি, তো এই বিজ্ঞানীদের গল্পগুলো বলা, তো এরকম কিছু করার ইচ্ছা আছে। দারুণ। চমৎকার স্যার, আমাদের ভীষণ ভালো লাগলো আজকে আপনার এই ভেন্ট্রিলিকুইজম, একই সঙ্গে জাদু শিল্প সবকিছুই আমাদেরকে ভীষণ রকম আনন্দিত করেছে। এবং আসলে শিল্পের চর্চাটা তো এমনই, সেটা হচ্ছে ভেতরের বোধ, ভালোবাসা, ডেডিকেশন সবকিছু নিয়েই আসলে করতে হয়, যেটা আসলে আপনি করে যাচ্ছেন। এবং সেটার প্রয়োজন আছে সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে, সবভাবেই। এবং অনেক ধন্যবাদ জানাতে চাই স্যার, আপনি আজকে আপনার কি বলবো, অবশ্যই অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের অনেক ধন্যবাদ আসলে যে আমাকে এখানে ডেকেছেন। ভালো থাকবেন স্যার। ঠিক আছে।